ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের সঙ্গে WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে কিছু আলোচনা করব, সিলেবাস অ্যানালিসিস করব, কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন চ্যাপ্টারগুলো বেশি স্কোরিং, কোনগুলো বেশি ভালো করে পড়তে হবে, কোনগুলো একটু কঠিন, এগুলো কোন চ্যাপ্টারগুলো একটু কম পড়লেও চলবে, এই সমস্ত কিছু কিন্তু ডিটেলসে একদম বিস্তারিতভাবে কিন্তু তোমাদের এই সিলেবাসটা আমি আলোচনা করব, ঠিক আছে। আর তোমরা তো অনেকেই জানো আশা করি যে এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু দুজন WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে আমার স্টুডেন্ট কিন্তু এবছর গ্রুপ এ এবং গ্রুপ বি ক্র্যাক করেছে, ঠিক আছে। তো ওদের ইন্টারভিউটা আমি দেব, কিন্তু আমি একদম দিয়ে ওঠা হচ্ছে না, একটু লেট হয়ে যাচ্ছে আর কি। ওদের ইন্টারভিউটা আমি দেব, তোমাদের সঙ্গে তোমাদের যা যা মতামত, যা যা প্রশ্ন জানার ওদের কাছে, সেটা নিয়ে আমি একটা লাইভ ক্লাসে আসব, ঠিক আছে। তো আজকে হলো ডিটেলস সিলেবাস আলোচনা করব। নভেম্বরে তোমাদের প্রিলিমসের এক্সাম রয়েছে এবং নভেম্বরের পরে কিন্তু তোমাদের তারপরে আবার মেইনসের জন্য খাটতে হবে। তো দেখো, প্রথমে যেটা আছে WBCS অপশনাল ফিজিওলজি, WBCS এক্সিকিউটিভ এটসেট্রা এক্সাম, মেইন অপশনাল সাবজেক্ট ফিজিওলজি সিলেবাস, ঠিক আছে। মেইনে যে অপশনাল সাবজেক্ট ফিজিওলজি তার সিলেবাস প্রথমে আসছে। দেখো পেপার 1, পেপার 1-এ 1 নম্বর চ্যাপ্টার রয়েছে বায়োফিজিক্যাল প্রিন্সিপাল। এখানে দেখতে পাচ্ছ ডেফিনিশন অ্যান্ড এক্সাম্পল অফ অসমোসিস অ্যান্ড বাফার্স, ডেফিনিশন অফ পিএইচ। এখানে এই যে অসমোসিস, বাফার, পিএইচ, এই তিনটের থেকে পিএইচ সংক্রান্ত যতটা ডিটেলসে সম্ভব সেটা তোমাদেরকে জানতে হবে। তারপরে প্রশ্ন আসে আর কি সেই বেসগুলো থেকে। বাফার দিয়েও কিন্তু প্রশ্ন আসে, বাফার কিভাবে মেনটেন হয় না হয়, এই সমস্ত কিছু। শুধু বাফার উল্লেখ করে দিয়েছে মানে এই নয় যে শুধু বাফারের সংজ্ঞার উদাহরণ করলাম, এটা কিন্তু নয় একদমই, ঠিক আছে। অসমোসিসের ক্ষেত্রেও তাই। তো এই গেল হলো বায়োফিজিক্যাল প্রিন্সিপাল। নেক্সট আসছে বায়োকেমিক্যাল প্রিন্সিপাল। বায়োকেমিক্যাল প্রিন্সিপালের মধ্যে দেখো ডেফিনিশন অ্যান্ড কেমিস্ট্রি অফ মনোস্যাকারাইডস, অলিগোস্যাকারাইডস, পলিস্যাকারাইড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, HDL, LDL, VLDL, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড। এই প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে কিন্তু তোমাদের একদম প্রিপেয়ার হতে হবে, একটা পয়েন্টও কিন্তু বাদ দিলে চলবে না। আর এই সমস্ত পয়েন্টের ওপর কিন্তু আমার কাছে বাংলা এবং ইংলিশ দুটো নোটই কিন্তু একদম তৈরি রয়েছে। যদি তোমরা কেউ মনে করো তোমরা নোটস নিয়ে ফুল নোটস নিয়ে তারপরে ক্লাস করবে, সেটাও করতে পারো। এছাড়া তোমরা যদি কেউ রেগুলার ক্লাসে জয়েন হবে মনে করো, রেগুলার ক্লাসও করতে পারবে। তোমাদের নিউ ব্যাচ কিন্তু প্রিলিমসের পরে স্টার্ট হবে, ঠিক আছে। এখনই কিন্তু স্টার্ট হচ্ছে না, কারণ এখন প্রিলিমস নিয়ে সবাই ব্যস্ত। এখন মেইনসে ফোকাস করা সম্ভব নয়, অপশনালে ফোকাস করা এখন সম্ভব নয়। হয়তো পড়া যাবে অল্প অল্প করে, বাট ফোকাস দিয়ে মেইন ফোকাসটা দেওয়া সম্ভব না। এই জন্য প্রিলিমসের পরে কিন্তু তোমাদের অপশনালের ব্যাচ স্টার্ট হবে। আচ্ছা, নেক্সট আসছে মেটাবলিজম। মেটাবলিজমে দেখো কি কি আছে, গ্লাইকোলাইসিস, টিসি। আচ্ছা, আগেরটা তোমরা কি দেখতে পেলে পুরোটা? দেখো, দেখে নাও একটা। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, LDL, VHDL, অ্যামাইনো অ্যাসিড। আমি আসলে শরীর মুখ করিনি তো। চলো নেক্সট, মেটাবলিজম। মেটাবলিজমের চ্যাপ্টার দেখো গ্লাইকোলাইসিস, TCA সাইকেল, বিটা অক্সিডেশন, ডিঅ্যামাইনেশন, ট্রান্সঅ্যামাইনেশন। এই প্রত্যেকটার কিন্তু তোমাদেরকে একদম যে স্টেপ আর কিভাবে ঘটছে না ঘটছে এই সমস্তটা তোমাদেরকে জানতে হবে। প্লাস তার সাথে কি জানতে হবে, সিগনিফিকেন্স, প্রত্যেকটা ধাপের সিগনিফিকেন্স, প্রত্যেকটা যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এর কি সিগনিফিকেন্স রয়েছে, TCA সাইকেলের কি সিগনিফিকেন্স রয়েছে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তারপরে চ্যাপ্টার আসছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, ঠিক আছে। নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্সের মধ্যে কি কি পড়েছে দেখো, ডেফিনিশন অফ ফুড গ্রুপ, ঠিক আছে। ডেফিনিশন অফ ফুড গ্রুপ, ব্যালেন্সড ডায়েট, ACU, খুব ইজি চ্যাপ্টার এটা। সোর্স, ফাংশনস অ্যান্ড ডেফিসিয়েন্সি, সিমটমস অফ ভিটামিন A, B1, B6, মানে সবকটা ভিটামিনই মোটামুটি লাগবে। আর যে খনিজ মৌলগুলো আছে সেগুলোর উৎস কি, সেগুলোর অভাবে কি হতে পারে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এবারে এই যে প্রথম 4টে চ্যাপ্টার তোমাদেরকে আলোচনা করলাম, ঠিক আছে। তোমরা যাদের বায়োফিজিক্স আর বায়োকেমিস্ট্রিটা একটু টাফ লাগে তারা এই বায়োফিজিক্স আর বায়োকেমিক্যাল প্রিন্সিপাল এই দুটো চ্যাপ্টারকে একদম লাস্ট রাখবে পড়ার জন্য, আগে সমস্ত চ্যাপ্টার পড়ে নেবে, ঠিক আছে। আচ্ছা, মেটাবলিজম ইজি চ্যাপ্টার, নিউট্রিশন তো খুবই ইজি। ব্লাড, ঠিক আছে। আচ্ছা, ব্লাড স্টার্ট করার একটা কথা বলি, অনেকের মনেই এটা একটা ধারণা ছিল যে ফিজিওলজিতে নাম্বার ওঠে না, ফিজিওলজি নিয়ে WBCS গ্রুপ A ক্র্যাক করা যায় না। তো সেই ধারণাটা তো আমার স্টুডেন্টরা সেই ভুল ধারণাটা ভেঙেই দিয়েছে।
এবার কি শুধু আমি তোমাদেরকে গাইড করতে পারি, যেই স্ট্র্যাটেজি ফলো করে চলতে বলবো সেইভাবে যদি তোমরা চলো, এবং তোমাদের যদি 100% এফোর্ট দাও, কি জন্য দেবে তোমাদের এফোর্টটা? তোমাদের এফোর্টটা কিন্তু দিতে হবে লেখাতে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন যা যা দেবো সেম টু সেম সেই কোশ্চেনে কিন্তু তোমরা এক্সামে কমন পাবে, কিন্তু কি তোমাকে কমপ্লিট করে আসতে হবে, তোমাদেরকে পুরো পেপারটা কিন্তু কমপ্লিট করে আসতে হবে, তাহলে কিন্তু নাম্বার পাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না। কোশ্চেন কমন আসবে এটুকু বলে দিতে পারি, কিন্তু সেই কোশ্চেনটা যদি তোমার জানা থাকে কিন্তু উত্তর যদি তুমি ঠিক করে না জানো বা না লিখে আসতে পারো, তাহলে কিভাবে তুমি নাম্বার পাবে বলো? এখানে তো কারোর কিছু করার নেই। তোমাকে তোমার 100% দিয়ে প্র্যাকটিস করতে হবে। তোমাকে কি করতে হবে? তোমাকে কিন্তু অ্যান্সারটা খুব ভালো করে লিখে আসতে হবে এবং পুরো পেপারটা কিন্তু কমপ্লিট করে আসতে হবে। তো দেখো এরপরেও একটা ইজি চ্যাপ্টার ব্লাড, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারই ইজি, এমন কিছু টাফ চ্যাপ্টার নেই। আর তার থেকে বড় কথা হলো ফিজিওলজি হলো সব থেকে ছোট সিলেবাস, 16টা চ্যাপ্টার রয়েছে। জুলজি বোটানির সিলেবাস অনেক হিউজ। হ্যাঁ, যারা ভালোবাসো জুলজি বোটানি তারা অবশ্যই নিতে পারো, এটা কোনো ম্যাটার করে না। কিন্তু যদি কেউ মনে করো যে আমি কম টাইমে সিলেবাস শেষ করব, কম টাইমে আমি রিভিশন দেবো, কারণ অন্যান্য সাবজেক্টও আমাকে পড়তে হবে, আর বায়োলজি বা ফিজিওলজি যদি ভালোবাসো অবশ্যই কিন্তু তোমরা ফিজিওলজির দিকে আসতে পারো। দেখো, ফর্মড এলিমেন্টস অফ ব্লাড, ঠিক আছে? ব্লাডের মধ্যে কি আছে? ফর্মড এলিমেন্টস অফ ব্লাড, functions of hemoglobin, plasma protein, ABO and RH blood group, overview of innate and acquired immunity। নোট যে পাবে আর কি, ক্লাসে যে নোট তোমাদের দেওয়া হবে সেই নোটে কি বলতো, প্রত্যেকটা টপিক, সিলেবাসের প্রত্যেকটা টপিক কিন্তু তোমরা পেয়ে যাবে। প্লাস এই যে চ্যাপ্টার, ধরো ব্লাডের চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন এসেছে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কি কি এসেছে, এই সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের একদম সলভ করে দেওয়া আছে। এরপরে চ্যাপ্টার দেখো, হার্ট অ্যান্ড সার্কুলেশন, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এখানে আছে প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল। এবারে দেখো স্টার্টিং পয়েন্টটাই রয়েছে প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল। এবারে যার হার্ট সম্বন্ধে ধারণা নেই, হার্টের কি কি আছে না আছে এটা সম্বন্ধে ধারণা নেই, সে যদি প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল পড়ে তার বুঝতে অসুবিধা হবে। তো ইন্ট্রোডাকশনের জন্য কিছু হার্ট সম্বন্ধে ইনফরমেশন তোমাদের দরকার, তারপরে আস্তে আস্তে আমরা প্রপার্টিজে যাব। আর এই যে কোশ্চেনটা প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল, এটা কিন্তু একদম ভিভিআই, মানে কতবার যে এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে 10 মার্কসে, ঠিক আছে? মানে প্রচুরবার এসেছে, প্রচুরবার। কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে। নেক্সট, কার্ডিয়াক সাইকেল, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রত্যেকবারই কিন্তু এটার থেকে কোশ্চেন দিয়ে থাকে। এবং যারা এবছর মেইনস দেবে তাদেরকে বলে রাখি, আগের বার কিন্তু কার্ডিয়াক সাইকেল থেকে 2 মার্কসের কোশ্চেন এসেছিল, সুতরাং এবারে কিন্তু একটা বড় কোশ্চেন আসার চান্স আছে। তো কার্ডিয়াক সাইকেলটা কিন্তু খুব ভালো করে প্রিপেয়ার করে যাবে। ডেফিনিশন অ্যান্ড ডিটারমিনেশন অফ কার্ডিয়াক আউটপুট, নর্মাল ইসিজি ওয়েভ। ইসিজি থেকেও কিন্তু প্রত্যেকবার প্রশ্ন থাকে, ইসিজি থেকে বারবার করে বলছি, ইসিজি, কার্ডিয়াক সাইকেল এগুলো কিন্তু একদম বাদ দেবে না। এই চ্যাপ্টারটা কিন্তু খুব স্কোরিং চ্যাপ্টার, কারণ কমন কোশ্চেন দিয়ে দেয়। কার্ডিয়াক সাইকেল থেকে প্রশ্ন থাকবেই, ইসিজি থেকে প্রশ্ন থাকবে, এছাড়া কিছু ডিজিজ কন্ডিশন আছে সেগুলো থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে দেখো রেসপিরেটরি সিস্টেমে দেখো ক্যারেজ অফ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ডেফিনিশন অফ লাং ভলিউম, লাং ক্যাপাসিটি, হাইপক্সিয়া, রেনাল ফিজিওলজিটা আলাদা হতো। রেনাল ফিজিওলজিটা নিচে হতো, ঠিক আছে? এটা একটা আলাদা চ্যাপ্টার। দেখো এর মধ্যে কি রয়েছে, স্ট্রাকচার অফ নেফ্রন, তারপরে ফর্মেশন অফ ইউরিন, নন এক্সক্রিটরি ফাংশন অফ কিডনি। এই যে এই কোশ্চেনটা, নন এক্সক্রিটরি ফাংশনস অফ কিডনি, দেখতে পাচ্ছ? নন এক্সক্রিটরি ফাংশনস অফ কিডনি, এই কোশ্চেনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার পরীক্ষাতেই কিন্তু এটা থাকে, একদম ধরে নিতে পারো। তো এই গেল হলো তোমাদের পেপার 1। পেপার 1-এর মধ্যে ইজি চ্যাপ্টার, স্কোরিং চ্যাপ্টার দেখো রেনাল, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্লাড, এগুলোর থেকে নিউট্রিশন, এগুলোর থেকে যেন 1 নাম্বার যেন বাদ না যায়, এরকম ভাবে কিন্তু তোমাদেরকে তৈরি হতে হবে, ঠিক আছে? আচ্ছা, নার্ভ মাসেল ফিজিওলজি। আরেকটা কথা বলে রাখি যে যদি তোমরা মনে করো আমার কাছে পড়বে, তোমাদের বই খুঁজতে হবে না, কারণ দেখো এটা হলো তোমাদের স্কোর করার জন্য, ঠিক
ঠিক আছে। অপশনাল সাবজেক্ট তোমরা নিচ্ছ স্কোর হাই করার জন্য, নট অনার্স পড়ার জন্য। হ্যাঁ, একটা টপিক এই যে কার্ডিয়াক মাসেলের যে প্রপার্টিজ, এটা তোমাদের 10 মার্কস আসে, কিন্তু অনার্সের জন্য যদি সেটা প্রিপারেশন নিতে হয় খুব ভালো করে, ওটাই 3-4 পাতা একটা বইতেই রয়েছে, তার বেশি ছাড়া কম হবে না। প্রত্যেকটা পয়েন্ট, কন্ডাক্টিভিটি, এক্সাইটেবিলিটি, 1 পাতা 1.5 পাতা করে প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করা। এবার এতগুলো পয়েন্ট তো নিশ্চয়ই এটুকু টাইমের মধ্যে লেখা সম্ভব না, তোমাদের নোটটা হবে কম্প্যাক্ট নোট, স্কোর করার জন্য, ঠিক আছে, নট অনার্স পড়ার জন্য, ঠিক আছে। বোঝার জায়গা অনার্স, ঠিক আছে, কিন্তু যদি কেউ মনে করো যারা বায়োলজি ভালোবাসো তারা চাইলে ফিজিওলজি নিতে পারো। যদি ফিজিওলজি ভালো লাগে, বাংলায় নোটস অ্যাভেলেবেল আছে, ইংলিশেও নোটস অ্যাভেলেবেল আছে, শুধু তোমাকে কি লিখে আসতে হবে, পুরো পেপার কিন্তু কমপ্লিট করে আসতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো নার্ভ মাসেল ফিজিওলজি। নার্ভ মাসেল ফিজিওলজি দেখো, এটা কিন্তু বড় চ্যাপ্টার, আর হলো এদিকে আছে নার্ভাস সিস্টেম, এই দুটো কিন্তু বড় চ্যাপ্টার, ঠিক আছে। তো নার্ভ মাসেল ফিজিওলজির মধ্যে দেখো স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ স্কেলিটাল মাসেল, নার্ভ ফাইবার, ক্লাসিফিকেশন অফ নার্ভ ফাইবার, ঠিক আছে। তারপর নেক্সট দেখো আসছে নিউরোমাস্কুলার জাংশন, দেখতে পেয়েছো নিউরোমাস্কুলার জাংশন, এটা থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে। নিউরোমাস্কুলার ট্রান্সমিশন, কিভাবে নিউরোমাস্কুলার ট্রান্সমিশনটা ঘটছে। তারপরে দেখো আসছে সাইন্যাপটিক ট্রান্সমিশন, তারপরে অরিজিনাল প্রোপাগেশন অফ নার্ভ ইম্পালস, নার্ভ ইম্পালস কিভাবে উৎস তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হওয়ার পর সেটা পরিবাহিত হচ্ছে সেই জিনিসটা। ডিজেনারেশন অ্যান্ড রিজেনারেশন ইন নার্ভ ফাইবার, ঠিক আছে। নার্ভ ফাইবার যদি কোনো আঘাত পায় আর কি, সেটা যদি ক্ষত সৃষ্টি হয়, সেটা আবার কি করে রিজেনারেট করছে সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ডিজেনারেশন অ্যান্ড রিজেনারেশন অফ নার্ভ ফাইবার, ঠিক আছে। এবারে আসছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম দেখো, বেসিক অ্যানাটমিক্যাল অর্গানাইজেশন অফ নার্ভাস সিস্টেম, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্র্যাক্টস, ঠিক আছে। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ট্র্যাক্টগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। রিফ্লেক্স আর্ক, ক্লাসিফিকেশন, প্রপার্টিজ অফ রিফ্লেক্সেস। এবার এই যে ট্র্যাক্টগুলো না, এই ট্র্যাক্টের মধ্যে স্পেসিফিক কিছু ট্র্যাক্ট আছে, ওগুলো ম্যাক্সিমাম টাইমই রিপিট হয়, তো ওই ট্র্যাক্টগুলো তোমাদেরকে আগে ভালো করে তৈরি করতে হবে, দেন তোমরা অ্যানাদার ট্র্যাক্টে শিফট করবে। Functions of sympathetic and parasympathetic neuron system, sleep, memory, learning, aphasia. প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের নোটে তোমরা পেয়ে যাবে, আলাদা করে কিন্তু বই খুঁজতে হবে না, কারণ ফিজিওলজির ক্ষেত্রে একটা বইয়ের মধ্যে তোমরা সবকিছু পাবে না, তোমাদেরকে 2-3টে বই ঘাঁটতে হবে যদি একটা ভালো মতো করে নোট তৈরি করতে হয়, যেটা কিন্তু অনেকটা টাইম কনজিউমার হবে, তোমার 1-1.5 বছর নোট তৈরি করতেই লেগে যাবে, ঠিক আছে, যদি মানে ভালো মতো টাইম দাও আর কি, না হলে তো আরো বেশি টাইম ধরে রাখো। নেক্সট আসছে হলো সেন্সরি ফিজিওলজি। সেন্সরি ফিজিওলজি বলতে আমরা কি বুঝি, চোখ, কান, নাক, জিহবা, এগুলো। দেখো প্রথমে আসছে হলো কি আইয়ের দেখো স্ট্রাকচার অফ রেটিনা, অ্যাকোমোডেশন, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগম্যাটিজম। ইয়ারের ক্ষেত্রে দেখো স্ট্রাকচার অফ মিডল, ইনার ইয়ার। আচ্ছা, ট্রান্সমিশন অফ সাউন্ড ওয়েভ, সাউন্ড শব্দের যে তরঙ্গ সেটা কিভাবে ট্রান্সমিশন হচ্ছে কানের মধ্যে দিয়ে। স্ট্রাকচার অফ টেস্ট বাড, জিভে চলে আসলো স্মেল রিসেপ্টর। তাহলে এই গেল হলো সেন্সরি ফিজিওলজি, দেখে নাও সিলেবাসটা। আচ্ছা, এবার আসছে হলো স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার। এতে আসছে, এটা হলো সব থেকে ইজি, সব থেকে ছোট্ট চ্যাপ্টার, ঠিক আছে, স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার। এখান থেকে প্রতিবার একই ধরনের প্রশ্ন কিন্তু রিপিট হয়, সুতরাং এই ধরনের চ্যাপ্টারগুলো কোনগুলো খুব ভালো করে পড়বে, কোনগুলোকে তোমাকে বাছাই করে পড়তে হবে, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ স্কিন, সোয়েট গ্ল্যান্ড, নিউরাল অ্যান্ড হরমোনাল কন্ট্রোল অফ বডি টেম্পারেচার। এরপরে আসছে এন্ডোক্রাইন সিস্টেম, অন্তঃক্ষরা তন্ত্র। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একদম ভিভিআই, খুব ভালো করে কিন্তু এই চ্যাপ্টারটা পড়বে। দেখো স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। প্রত্যেকটা নোট কিন্তু বাংলা ইংলিশে অ্যাভেলেবেল, আমি বারবার করে বলছি, ইংলিশে আমি ভয় পাচ্ছি বলে আমি বাংলা অন্য কোনো আর্টসের সাবজেক্ট নিই, আমার বায়োলজি ভালো লাগে তাও আমি আর্টসের সাবজেক্ট নিচ্ছি কারণ আমি ইংলিশে দুর্বল, এটা কিন্তু কেউ ভাববে না। যদি ভালো লাগে অবশ্যই নিতে পারো, তোমাদের নোট কিন্তু বাংলাতেও তৈরি রয়েছে। আচ্ছা দেখো পিটুইটারি, তারপরে আসছে হলো পিটুইটারি, তারপরে আসছে হলো থাইরয়েড, প্যারাথাইরয়েড, প্যানক্রিয়াস, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তারপর ডিজিজেস অ্যাসোসিয়েটেড উইথ হাইপো অ্যান্ড হাইপার সিক্রেশন অফ দিস গ্ল্যান্ডস, ঠিক আছে। তাহলে এই সমস্ত গ্ল্যান্ডগুলো সম্বন্ধে জানতে হবে, এবং পিটুইটারির যে গ্রন্থি এগুলোর কম ক্ষরণ এবং বেশি ক্ষরণে কি কি রোগ হতে পারে সেই রোগটা সম্বন্ধেও কিন্তু তোমাদেরকে জানতে হবে।
নেক্সট আসছে দেখো রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, এটা তো অবশ্যই একটা ইজি চ্যাপ্টার। রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, হিস্টোলজি অফ টেস্টিস, ওভারি, স্পার্মাটোজেনেসিস, ওভিউলেশন, মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে। এছাড়াও এগুলো রিলেটেড কিছু কিছু জিনিস তোমাদেরকে জানতে হবে, সেটা তোমরা সমস্তটাই নোটে পেয়ে যাবে। আচ্ছা, এবার আছে ওয়ার্ক ফিজিওলজি। ওয়ার্ক ফিজিওলজিতে কি কি রয়েছে দেখো, ডেফিনেশন অফ O2 ডেট, O2 ম্যাক্স, স্ট্যাটিক ওয়ার্ক, ডাইনামিক ওয়ার্ক, ফিজিক্যাল ফিটনেস ইন্ডেক্স, PFI, VVI একদম আসেই ধরে রাখতে পারো, বডি মাস ইন্ডেক্স, VVI, এইদিকে স্ট্যাটিক ওয়ার্ক, ডাইনামিক ওয়ার্ক এটাও আসে পরীক্ষায়, প্রচুর আসে প্রচুর, ঠিক আছে। অক্সিজেন ডেট, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, এগুলো কিন্তু একদম কেউ মিস করবে না, খুব ভালো করে কিন্তু এগুলো প্রিপেয়ার করে নেবে। নেক্সট আছে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ফিজিওলজি। দেখো এটা সব থেকে ইজি, এয়ার, ওয়াটার, নয়েজ পলিউশন, মাস ইমিউনাইজেশন, ORS, কনসেপ্ট অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে, প্লাস তার সাথে কি করতে হবে, তার সাথে কিন্তু তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু খুব খুব ভালো করে কিন্তু তৈরি করে যেতে হবে, মানে মুখস্থ করে লিখে সময়ের মধ্যে লিখে তৈরি করে যেতে হবে। এমন না তুমি জাস্ট পড়ে চলে গেলে, সময় নিয়ে ধরে লিখে কিন্তু তৈরি করে যেতে হবে, কারণ কমন যদি পেতে হয় তোমাকে এটা কিন্তু তৈরি করতেই হবে, করতেই হবে। আর এটা একদম তৈরি আমার কাছে রয়েছে, যদি কেউ মনে করো না আমি নিজে খুঁজে সময় নষ্ট করবো না, তৈরি জিনিস নিয়ে পড়বো, বাকি ফোকাস আমি অন্য সাবজেক্টগুলোতে দেবো, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই করতে পারো, ঠিক আছে। তো সবাই খুব ভালো করে প্রিলিমসের জন্য প্রিপারেশন নাও, প্রিলিমসের পরেই মেইনস হবে, আর তোমাদের নিউ ব্যাচ কিন্তু প্রিলিমসের পরের থেকেই স্টার্ট হবে নভেম্বর মাসে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি সিলেবাসটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।